প্রত্যাবর্তনটা তো আসলে হলো না বার্সেলোনার। আতলেটিকো মাদ্রিদের এগেইনস্টে জিতলেও দুই লেগ মিলিয়ে আতলেটিকো মাদ্রিদ তারা পৌঁছে গেছে সেমিফাইনালে। আরও একবার বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিল আতলেটিকো মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওন এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ঘরের মাঠে কোনো একটা ম্যাচ হারলেন, কিন্তু সেই হারও গৌরবের। লামিন ইয়ামাল আগুন জ্বালিয়ে দিয়েছিলেন মেট্রোপলিটানোতে। ম্যাচের 4 মিনিটে গোল করে সেই বার্সেলোনা ম্যাচে আবারও ফিরেছিল 2-2 সমতায় তারা চলে গিয়েছিল যখন ফেরান তোরেস গোল করেছিলেন। কিন্তু আতলেতিকো মাদ্রিদের তখনও এক পশলা দেখানো বাকি আছে। ফেরান তোরেসের এই গোলটা একটা সময় মনে হচ্ছিল যে বার্সেলোনাকে অনেকটুকু হয়তো এগিয়ে দেবে, কিন্তু ফেরান তোরেসের এই হাসিটা পরে মিলিয়েই গেছে। আদে মোলা লুকমান আঁতোয়া গ্রিজমানের একটা পাস থেকে ফিনিশিং টাচটা খুঁজে পেয়েছেন, স্কোর লাইন করেছিলেন 2-1। শেষ পর্যন্ত আর স্কোর লাইনে হেরফের হয় নাই। বার্সেলোনা আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে কাটা পড়েছে। আর গৌরবের এক রাত পার করে দিয়েগো সিমিওনের দল চলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এই ম্যাচ শেষে বহু তর্ক বিতর্ক হয়েছে। বার্সেলোনার রেড কার্ডটা এই ম্যাচের টকিং পয়েন্ট, যেখানে ম্যাচের শেষ অংশে গিয়ে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে বার্সাকে 10 জনের দলে পরিণত করেছিলেন, এবং ওই জায়গাতেই বার্সার সম্ভাবনা যতটুকু ছিল সেটাও বোধহয় অনেকটুকু ম্লান হয়ে গেছে। ওই রেড কার্ড নিয়ে অনেক কথা আছে। আমরা একটু রাফিনিয়া কি বলেছেন সেটা যদি শুনে আসি, সেটা যদি একটু দেখে নেই। রাফিনিয়া বলছেন ম্যাচ চুরির অভিযোগ রেফরির এগেইনস্টে, এবং পরপর 2 লেগে ম্যাচ চুরি গেছে আমাদের। রেফরির অনেক সমস্যা ছিল, কয়েকটা সিদ্ধান্ত অবিশ্বাস্য লেগেছে। আতলেতিকো কতগুলো ফাউল করলো আমার মনেও নাই যে কতগুলো ফাউল করেছে। একটা কার্ডও ওরা দেখেনি। 15টা ফাউল করছে আতলেতিকো মাদ্রিদ, কোনো হলুদ কার্ডও তারা দেখেনি। হতে পারে যে প্রথম ম্যাচে ভুল হয়েছিল, মানুষের ভুল হয়, তাই বলে পরের ম্যাচেও কঠিন ছিল যখন 3 গোল দিতে হবে আর আপনি সব শক্তি দিয়ে চেষ্টা করে যান, এরপর এমন হয়। আমি আসলেই বুঝতে চাই যে রেফরিরা বার্সাকে ভয় পায় কিনা। এর একটা মোক্ষম জবাব আবার আতলেতিকো মাদ্রিদের গোলকিপার হুয়ান মুসো দিয়েছেন। তিনি বলছেন যে এমন ভাবে রাফিনিয়ারা কথা বলছেন, শুনে মনে হতে পারে 3-4টা পেনাল্টি, 3-4টা রেড কার্ড মনে হয় রেফরি তাদেরকে দেন নাই। তার ব্যাখ্যা আছে তার মতো করে। মুসো বলছেন এই ম্যাচ শেষে, যিনি এই ম্যাচের অন্যতম নায়ক হিসেবে আমরা তাকে ধরতেই পারি, তিনি এই কথাটা বলছেন এবং রাফিনিয়ার কথা জবাব দিচ্ছেন যে চুরির কোনো কথা তো এখানে আসারই কথা না, ম্যাচ চুরি নিয়ে আমাদের কথাই বলা উচিত না। এমন ভাবে বলছেন যারা 2-3টা পেনাল্টি, 4টা লাল কার্ড পাওনা ছিল আর রেফরি সেসব দেয়নি। আমরা আওয়ে ম্যাচে 2-0 গোলে জিতেছি। ফুটবলে লাস্ট ম্যান ট্যাকেল লাল কার্ডই হয়। শুরুটা করেছিলেন হচ্ছে গিয়ে আগুন ঝরাচ্ছিলেন লামিন ইয়ামাল শোয়ের শুরুতে, সেই আগুনটা বারবার নিভিয়ে দিচ্ছিলেন এই ওয়ান মুসোই। মানে 2 লেগ মিলিয়ে আপনি দেখেন 14টা অন টার্গেটের শট তিনি সেভ করেছেন। গতকালকের ম্যাচেও তো আপনার ফার্স্ট হাফের স্কোর লাইনটা 4-0 হলেও অবাক হওয়ার কিছু ছিল না, বা 4-1 হলেও অবাক হওয়ার কিছু ছিল না। লামিন ইয়ামালকে যেভাবে আটকেছেন, দানি অলমোকে যেভাবে আটকেছেন, দ্যাট ওয়াজ টু গুড। এবং মানে এই জায়গায় সিমিওনের একটা প্রশংসা করতে হয়, অবলাক ফিট হওয়ার পরেও তিনি যে মুসোকে দিয়ে টানা ম্যাচগুলো স্টার্ট করিয়ে গেলেন, সেটার প্রমাণ লাস্ট লেগের মতো এই লেগেও রেখেছে। এখন আপনি চুরির জায়গাটায় যদি আসেন, ফার্স্ট লেগটা বার্সেলোনার সময় কি হয়েছিল, রেড কার্ড তারা একটা দেখলো, 10 জন নিয়ে বার্সেলোনা খেললো। এই ম্যাচটাও বার্সেলোনাকে 10 জন নিয়ে খেলতে হলো। আরো মিল খুঁজে পাবেন ওই ইয়েলো যখন কনভার্ট হয়ে রেড হয়ে যায়। ফার্স্ট ম্যাচেও আমরা দেখলাম সেটা, সেকেন্ড ম্যাচেও দেখলাম সেটা। এখন এরিক গার্সিয়ার এইটা নিয়ে আসলে রাফিনিয়ারা এই ইনসিডেন্ট নিয়ে কথা না বলে ওই যে বাকিটা বলতে পারেন যে আতলেতিকো মাদ্রিদ এতগুলো ফাউল করেছে, কোনো কার্ড দেখানো হয়নি, বাট এরিক গার্সিয়ার এখানে আমার মনে হয় আসলে কার্ডটা মানে আমি দেখতে ওখানে রেড কার্ডই আসলে হওয়ার কথা। মানে আপনি যখন শর্লতকে ওইভাবে আটকাতে পারছেন না এবং তারপরে পেছন থেকে একটা আঘাত করছেন, একবার যখন ওই জিনিসটা ভিএআর এ চলে যায় আর ভিএআর বলেন যে তুমি গিয়ে মাঠের পাশের ওই মনিটরে দেখো, তখন ওইটা রেড কার্ড দেখানো ছাড়া আর যে রেফরি কাল ছিলেন ক্লেমো তর্পা এরকমই তার নামের উচ্চারণ, ফ্রান্সের, এবং তিনি মানে ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট রেফরিদের ভেতরে, তিনি সাধারণত মাথা চটে গিয়ে কোনো সিদ্ধান্ত দেন না। আমার কাছে মনে হয় যে ওটা সঠিক সিদ্ধান্ত ছিল। বরং বার্সেলোনা বোধহয় এইভাবে ভাবতে পারে, তাদের যে রিস্কি ফুটবলের কারণে তাদের ডিফেন্স লাইনের পেছনে একটা বিস্তর ফাঁকা থেকে যায়, মানে ওই যে হাই লাইন ডিফেন্ডিং এর যে ব্যাপারটা, সেখান থেকে তাদেরকে
ক্রমেই এই রকম পজিশনে বা এই রকম পরিস্থিতিতে পড়তে হয়, যেটা পরপর চ্যাম্পিয়ন্স লিগে 2 বার তাদের পড়তে হলো। চ্যাম্পিয়ন্স লিগে গত 10 বছরে বার্সেলোনা বাদ পড়ার অনেক রকম পদ্ধতি আবিষ্কার করেছে। ধরেন কখনো রোমার সঙ্গে ওই মাঠে গিয়ে হেরে, বার্সেলোনার কাছে লিভারপুলের কাছে অ্যানফিল্ডে গিয়ে হেরে, বা বিভিন্ন ঘটনা এরকম অহরহ ঘটেছে। সেই ঘটনার একটা নতুন পুনরাবৃত্তি আমরা দেখলাম এবার অন্যভাবে, সেটা হচ্ছে 2টা রেড কার্ড দেখে। তাও আবার কোন দলের সঙ্গে আপনি রেড কার্ড দেখেছেন? আপনি রেড কার্ড দেখেছেন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, মানে যেই দলটাকে আপনি চিন্তা করবেন তারা হয়তো রেড কার্ড দেখতে পারে সেরকম। কিন্তু বার্সেলোনার এই ম্যাচের শুরুটা তো একেবারে আলাদা হয়েছিল। বার্সেলোনা এই ম্যাচে রেমন্টাটা ঘটিয়েই দিয়েছিল। ফার্স্টে যখন ম্যাচের 34 মিনিট, এক্স্যাক্টলি 34 সেকেন্ড, 30 সেকেন্ডের সময় ইয়ামাল তখন বুঝিয়ে দিয়েছেন যে আমরা একটা অ্যাবসলিউট সিনেমা দেখতে যাচ্ছি। এবং যখন 4র্থ মিনিটে লংডের ওই ভুল পাস থেকে ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে লামিন ইয়ামাল গোল করলেন, তখন আমরা জানি দিস ইজ গোয়িং টু বি অ্যাবসলিউট, মানে সিনেমা, আর কোনো কিছু এর ভেতরে নাই। এই সিনেমাটা আরো বেশি বাড়লো যখন ফেরান তোরেস ওই গোলটা করলেন। তোরেসের মানে 1 টাচ 2 টাচ, এরপর ফিনিশিংটা দেখেছেন। আপনার দলে ফেরান তোরেসের ইনক্লুশন স্টার্টিং 11 সেটা তো অনেককে অবাক করেছে যে লেভানডস্কি না হয়ে কেন ফেরান তোরেস হয়েছেন। গেল আপনার 2-2। কিন্তু আপনি ওই গোলটার সময় লামিন ইয়ামাল যেভাবে হচ্ছে গিয়ে বলটা ফেরান তোরেসকে দিয়েছেন, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে ওইটারও একটা মানে প্রশংসা করতে ফায়ার এক্স্যাক্টলি। এবং তখন মনে হচ্ছিল আপনার ম্যাচটা বার্সেলোনা মানে বেশ শক্তপোক্ত ভাবেই জিতে যাবে। ফার্মিন লোপেজের নাক দিয়ে রক্ত পড়লো, সেই ফার্মিন লোপেজ মনে করেন দানিয়েল মিস, এক্স্যাক্টলি না হেডে যেটা মিস করলো, হ্যাঁ সেটাও তো একটা বড় মিস ছিল। ওইটাই মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আমার কাছে পরে মনে হয়েছে। এবং আপনি ওই মিসের কথা বললে লাস্টের দিকে আরাউহোর সেই হেডটা, সেটাও কিন্তু হচ্ছে একেবারে একটা টার্নিং পয়েন্ট, যেভাবে সেইটাও আটকে দিল। সুতরাং এই জায়গায় আপনার বার্সেলোনার ওই ফ্লেয়ারটাকে ঠিকঠাক ভাবে আতলেতিকো মাদ্রিদ মানে কন্টেইন করতে পারছে। আমার সবচেয়ে ভালো লেগেছে আপনার যখন 2টা গোল হলো, তখনও কিন্তু সিমিওনে তিনি হচ্ছে মানে সবাইকে জাস্ট এখনো অনেক কিছু বাকি, ওয়েট এই জিনিসটা হচ্ছে গিয়ে আতলেতিকো মাদ্রিদ ওই নার্ভটা ধরে রাখতে পেরেছিল পুরো ম্যাচে। এবং ওই নার্ভ ধরে রেখে মানে সিমিও যখন বললেন যে 2-0 হয়ে গেছে, এবার তোমরা থামো, মানে আতলেতিকো কিন্তু শুরু করেছে জঘন্য এই ম্যাচে, ভয়ঙ্কর জঘন্য শুরু করেছে। এবং আমার মনে হচ্ছিল যে বার্সেলোনাকে এতদিন বাকি দলগুলো চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে এইরকম বড় ম্যাচে ভুগিয়েছে, বার্সা এখন সেটা ফিরিয়ে দিচ্ছে আতলেতিকোকে। আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের মুখের দিকেও তাকানো যাচ্ছে না যখন টেলিভিশন ক্যামেরা তাদের দিকে ধরছিল। মনে হচ্ছিল যে এরা যে কোনো সময় আসলে ডুববে এবং 3-4 গোল খেয়ে বাদ পড়তে পারে। সেই সময় যখন আতোয়া গ্রেজম্যান ঝলক দেখাচ্ছিলেন, মানে আতলেতিকো মাদ্রিদের আমরা অনেক সময় ভুলে যাই, আমরা বলি যে তারা বাস পার্ক করে, ট্রাক পার্ক করে, কিন্তু আতলেতিকোর যে কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স আছে তাদের যে কোয়ালিটি আমরা একটা একটা করে বলতে পারি। প্রথমে ফ্রন্ট লাইন দিয়ে শুরু করি, মানে গ্রেজম্যানের ওই পাসটার কথা আপনি চিন্তা করেন, লুকমানের কথা ভাবেন, যে লুকমান জানুয়ারি মাসে আতলেতিকো মাদ্রিদে এসেছেন এবং তিনি এখন আতলেতিকো মাদ্রিদের গেম চেঞ্জার। আলভারেজের স্পিড আছে, আপনি যখন ওইটা 2-1 করলেন আদেমোলা লুকমানের গোলে, তখন আপনি বিরতিতে যখন গেছেন আপনি জানেন আপনি ম্যাচে পুরোপুরি আছেন। এবং ওই সময় আপনার হাফ টাইম টিমটা হচ্ছে যে আমার তো 1 গোল আছে, আর সিমিওনেকে যারা চেনেন আর জানেন তারা বোঝেন 1 গোল ডিফেন্ড করার জন্য তিনি জান প্রাণ সব দিয়ে দেবেন। এবং আতলেতিকো ঠিক সেই কাজটা করেছে। সেকেন্ড হাফের দিকে দেখেন তারা যখন বদলি করেছে, শর্লথ যখন নেমেছেন, শর্লথের কারণেই তো ওই রেড কার্ডটা হয়েছে। তিনি কি করে নিজেকে অন সাইডে রাখলেন, কিভাবে ওই ডিফেন্সিভ লাইনটা মেনটেন করে রানটা নিজেকে কন্টেইন করে এরপরে তিনি রান নিলেন, পেছনে ঢুকে এসে তারপরে ঘুরে গিয়ে আবার রানটা নিলেন। ওইটা এরিক গার্সিয়া ট্র্যাক করতে পারে না, এরিক গার্সিয়া গিয়ে মাথা খারাপ করে ওইখানে তাদের লাগবে একটা গোল, রেড কার্ড দেখলেন। এই ছাড়া আপনি আতলেতিকো একজন পারফরমেন্স দেখেন। রুগেরির কথা বলি একটু, হয়তো লামিন ইয়ামাল শুরুটা দারুণ করেছেন, কিন্তু রুগেরি পরে গিয়ে তাকে তো আটকে রেখেছেন। ওই পাশে ইয়োরেন্তের কথা বলি, টেকনিক্যাল অ্যাবিলিটি, মানে আমরা অনেক সময় বলি কিন্তু এইরকম প্লেয়ারদের কথা আমাদের কম বলা হয়, এত আন্ডাররেটেড। আপনি ডিফেন্সে লেনরমান ওয়ান অফ দ্য বেস্ট গেমস খেলেছেন, মুসোর কথা তো আপনি বলেছেনই। মিডফিল্ডে কোকে, ওই বুড়ো কোকে যে খেলা দিয়েছেন, বুড়ো বলছি কারণ অনেক দিন হয়ে গেছে তাই, ওই কোকে যেই টাইট স্পেস থেকে যে পাসগুলো বের করেছেন, বার্সা অ্যাটাকে আসে উনি টাইট স্পেস থেকে একটা পাস বের করে দেন কোনোভাবে। গ্রেজম্যান ম্যাচ শেষে তার যে উদযাপন দেখেছি, আরও একটা ম্যাচ তিনি পাচ্ছেন, চ্যাম্পিয়ন্স লিগে তিনি টিকে আছেন। এই আতলেতিকো মাদ্রিদকে আমার অনেক স্পিরিটেড মনে হয়েছে এবং এই স্পিরিটটা তারা এখন এই চ্যাম্পিয়ন্স লিগে কাজে লাগাতে চাইবে। তারা তো চ্যাম্পিয়ন্স লিগে এখন গত 10-12 বছরের হিসাব যদি করেন, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সবচেয়ে বেশি কোয়ালিফাই করেছে এমন দলের কাতারে তারা ঢুকে গেছে, মানে বার্সেলোনার সমানই। তো সিমিওনে তো এখন সেই দলটাকে নিয়ে বেশ আনন্দিত হবেনি। রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ 9 বার সেমিফাইনালে গেছে, বায়ার্ন মিউনিখ 5 বার, আতলেতিকো মাদ্রিদের আছে 4 বার। আর এই আতলেতিকো মাদ্রিদ সিমিওনের আন্ডারে এই নিয়ে 4র্থ বার তারা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলছে। এর আগে তো ফাইনাল খেলেও শিরোপা না জেতার আক্ষেপ তাদের রয়েছে। রিয়াল মাদ্রিদ যে আক্ষেপটা আসলে তাদের ঘটিয়ে দিয়েছিল। এবং একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, যে এই সিজনটায়
আতলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে বলে কয়ে 3 বার কিন্তু হারালো। দিয়েগো সিমিওনে তার যে কথা, বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দেয়া সহজ না। আমরা মেসির বার্সাকে মোকাবেলা করেছি, ইয়ামালের বার্সার সঙ্গেও পেরেছি। 14 বছর হয়ে গেছে এই দলকে কম্পিট করতে দেখে এখন আবেগী হয়ে যাই। প্লেয়ার বদলেছে কিন্তু আমরা আবার নতুন করে শুরু করেছি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলবো, এটাই দারুণ। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে দেখেন এইবারের চ্যাম্পিয়ন্স লিগেও প্রত্যেকটা ম্যাচে কিন্তু গোল কনসিড করলো। হ্যাঁ, এবং মানে টানা এইটা থেকে কিন্তু তারা বের হতে পারে না। এবং টানা 15টা ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে তাদের কোনো ক্লিন শিট নাই। এটা প্রথম কোন স্প্যানিশ দল যাদের এরকম টানা 15 ম্যাচ কোনো ক্লিন শিট নাই। আর সিমিওনে যে 4 বার সেমিফাইনাল খেলেছেন তার মধ্যে 3 বার তিনি বার্সাকে কোয়ার্টার ফাইনালে বাদ করেছেন। আমরা বলি যে সিমিওনে বার্সার সঙ্গে জিততে পারে না, আসলে লা লিগায় তার রেকর্ড জঘন্য, খুবই বাজে। কিন্তু সেইখানে তিনি এইবার সবকিছু পাল্টে দিয়েছেন। প্রথমবারের মতো ন্যু ক্যাম্পে জিতে এসেছেন এবং প্রথমবারের মতো তিনি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে হেরেছেন। ম্যানেজার হিসেবে যেই হারের পর তিনি উদযাপন করেন, ক্লাসিক দিয়েগো সিমিওনে। এবং দেখেন তার কাছে যে সব ফোকাস এখন চ্যাম্পিয়ন্স লিগে, এটা তো আমরা লা লিগার লাস্ট ম্যাচটা দেখলেও বুঝবো। এই ম্যাচের জন্য এই 2টা সপ্তাহের মধ্যে 2 ম্যাচের মধ্যে যে ব্রেক, ম্যাক্সিমাম ফুটবলারকে তিনি রেস্ট দিলেন। একটা চাঙ্গা টিম কিন্তু আমরা দেখলাম। মানে এইটা কিন্তু একদম পারফেক্টলি সিমিওনের হচ্ছে গিয়ে এই দলের ক্ষেত্রে কাজ করছে। আপনি দেখেন গ্রিজম্যানের বয়স হয়ে গেছে, তিনি ছেড়ে যাচ্ছেন এই সিজন। ম্যাচের ফার্স্ট সেকেন্ড থেকে গ্রিজম্যানের মাঠের অ্যাটিটিউডটা আপনি খেয়াল করেন। ম্যাচের পরেরটা আমার এত ভালো লেগেছে। ম্যাচ শেষ, মেট্রোপলিটানোতে প্লেয়াররা সব বেরিয়ে গেছেন, একমাত্র গ্রিজম্যান বেরিয়েছেন। বেরিয়ে এসে গ্যালারিতে নাচাচ্ছেন মাঠের ভেতর থেকে। এরপরে আতলেতিকোর সমর্থকেরা শোরগোল তুলেছেন যে প্লেয়াররা কই, ওদেরকে নিয়ে আসো, সবাই মিলে নাচতে হবে। এরপরে প্লেয়াররা আবার টানেল দিয়ে ঢুকে নিয়ে সবাই মিলে উদযাপন করেছেন। এই আতলেতিকোর কথা একটু বলা প্রয়োজন আছে। তারা লা লিগার টাইটেল রেসে নাই, তারা কোপা দেল রের ফাইনাল খেলবে, তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে। সিমিওনের লাস্ট সিজন অনেকে ধরছেন, সেটা যদি সোনায় সোহাগা হয় তাহলে চ্যাম্পিয়ন্স লিগের একটা ফাইনাল তারা খেলতে চাইবে। এই আতলেতিকো মাদ্রিদ কালকে যখন ওই প্রেসারে পড়লো, সেই প্রেসারটা তারা ধরে তো রেখেছেই, কিন্তু সিমিওনের এই কৌশলটা একটু আমাদের ভাবা দরকার যে বার্সেলোনা এসপানিওলের সঙ্গে খেললো লা লিগার ম্যাচটাতে, সবাই খেলেছেন, ওই পেদ্রি সবাইকে পুরোটা সময় ব্যবহার করতে হচ্ছে হান্সি ফ্লিককে। কিন্তু সিমিওন জানতেন তার চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনো গতি নাই, সবাইকে বিশ্রাম দিলেন। এবং এইটার একটা প্রভাব আমার কাছে মনে হচ্ছে ম্যাচের সেকেন্ড হাফে গিয়ে পড়েছে বার্সেলোনার প্লেয়ারদের উপরে, যেটা তারা আতলেতিকোর সঙ্গে ওইখানে আর পেরে ওঠে নাই। এখন বার্সেলোনার হাতে আসলে সুযোগ রয়েছে একমাত্র লা লিগা, সেটা যদি বার্সেলোনা কন্টেন করতে পারে। এবং এই আতলেটিকো মাদ্রিদের পক্ষে এই 2 লেগ দেখে আমার কাছে মনে হচ্ছে যদি আর্সেনাল ওই এন্ড থেকে আসলে উঠে যায়, এই আতলেটিকো মাদ্রিদ আর্সেনালকেও হারিয়ে দিতে পারে। বার্সেলোনা আরো একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে না এটুকু নিশ্চিত, লা লিগা হয়তো তারা জিততে যাচ্ছে, কিন্তু বার্সেলোনা তো সেই পুরনো চক্রেই ঘুরপাক খাচ্ছে। আমাদের কলিগ নাবিল কায়সার আমার একটা পোস্টে কমেন্ট করেছেন যে সেম ওল্ড স্টোরি, নতুন করে প্রতিবার একই রকম। বার্সেলোনার পরিবর্তন আসলে হবে কি করে? মানে চ্যাম্পিয়ন্স লিগের এই জুজু তো তাদের কাটছে না। গেলবারও লা লিগা বার্সেলোনা জিতেছিল, ফাইন, কিন্তু গেলবার লা লিগার সাথে কিন্তু তাদের আরো একটা ট্রফি ছিল। এবার কিন্তু সেইটাও নাই। ওই হিসেবে যদি আপনি পারফরমেন্সের গ্রাফ চিন্তা করেন, এইবারও হয়তো লা লিগা বার্সেলোনা জিতবে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে গেল, কোপা দেল রে থেকে তার আগে বিদায় হয়ে গেছে। তাহলে বার্সেলোনার পারফরমেন্সের গ্রাফটাকে উপরের দিকে উঠছে। যদিও হান্সি ফ্লিক ম্যাচ শেষেও আসলে বলেছেন আমাদের এখন কমপ্লিট ফোকাসটা দিয়ে রাখতে হবে লা লিগার দিকে। লা লিগা তো ধরেন অলমোস্ট ডান, একটা এল ক্লাসিকো বাকি আছে, ওটা তো সম্মানের লড়াই, রিয়াল মাদ্রিদের জন্য ফেরাটা ওইখানে খুব কঠিন। এখন বার্সেলোনা পরের সিজনের কথা নিশ্চয়ই ভাববে যে চ্যাম্পিয়ন্স লিগে আমরা কি করে ভালো করতে পারি। এটা তো তাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সেই 2015 সালের পর থেকে। 2016, 17 প্রতিবার এক এক রকম ঘটনা ঘটে, আর বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ মাঝে একবার তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি, সেই রকম পরের রাউন্ডে যেতে পারেনি। সেরকম ঘটনাও ঘটেছে যে তারা ইউরোপা লিগে মাঝখানে খেলেছে। তো এই দুর্দশা কাটানোর জন্য বা বার্সেলোনার যে ইকোনমিক লিভারের কথা আমরা বারবার বলি, অর্থনৈতিক দুর্দশা, সেটার পেছনে তো চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে না পারারও একটা বড় কারণ রয়েছে, আছে, রেভিনিউ শেয়ারিং, সবকিছু মিলে। এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে হয়তো সেই ব্যাপারটা, সেই ঘাটতিটা কিছুটা তারা কমিয়েও আনতে পারতো। ধরেন এই বার্সাকে নিয়ে গতবার আমরা বলেছিলাম ইন্টার মিলানের সঙ্গে ম্যাচের পরে যে বার্সা যদি তাদের ডিফেন্সিভ লাইন ঠিক করতে না পারে, ডিফেন্স ঠিক করতে না পারে, তাহলে বার্সার পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জেতা খুব কঠিন। এবং বার্সা দেখেন যে ক্লিন শিট কিন্তু এইবারও একটা রাখতে পারলো না। এই বার্সা কিন্তু সেই ডিফেন্সের দায়ী আবার গেল। এবং সিস্টেমের কথা আমরা বাদ দিলাম, যে সব সময় যে হাইলাইনের কথা বলি আমরা, এটার কারণে যে আপনাকে ম্যাচ হারতে হবে ব্যাপারটা তাও না, কিন্তু আপনার স্ট্রং ডিফেন্ডারও তো বোধহয় প্রয়োজন আছে। কুবার্সি, জেরার্ড মার্টিন, এরিক গার্সিয়া, রোনাল্ডো আরাউজো যিনি ফর্মে নাই, পরে নেমেছিলেন আসলে মূলত স্ট্রাইকার হিসেবে গোল করার জন্য বক্সের ভেতরে।
একটা ডিফেন্সিভ চেঞ্জ কি বার্সেলোনার প্রয়োজন না, যদি বার্সেলোনা আসলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়? দেখেন, এই সিজনে যখন ট্রান্সফার উইন্ডোটা চলছিল তখন ইউরোপিয়ান গণমাধ্যমের যেসব খবর ছিল, হান্সি ফ্লিক খুব করে চাচ্ছিলেন তার ডিফেন্সে একটা নতুন করে ওয়েপন যোগ করতে। দিন শেষে ধরেন আপনি যোগ করেছেন কাকে? কানসেলোকে। কিন্তু কানসেলো পারফর্ম করে গেছেন। কানসেলো যেই স্টেজে এসেছেন এরপর হচ্ছে কি আপনার লেফট ব্যাক পজিশনে বালদেকে সরিয়েই তিনি হচ্ছে আপনার ফার্স্ট চয়েস হয়ে গেছেন, ফাইন। কিন্তু এই যে ধরেন এক্স্যাক্টলি ওই জায়গাটার মধ্যে আপনি কি করছেন? আপনি জেরার্ড মার্টিনকে আপনি সেন্টার ব্যাক বানিয়েছেন, বানিয়ে আপনি চালিয়ে দিয়েছেন। এরিক গার্সিয়া তো ভার্সেটাইল, আপনি যখন যেখানে দরকার পড়ছে তাকে ডিফেন্সে দরকার পড়লে ডিফেন্সও আপনি খেলাচ্ছেন। কুবার্সি ছাড়া এই দলটার হচ্ছে সেন্টার ব্যাক, তাহলে আসলে অপশনটা কই রইলো? এই সিজনটাও কিন্তু বার্সেলোনা ওই গোলক ধাঁধাতে থেকেই আসলে শেষ করলো। যখন যাকে পছন্দ, এখানে ওই ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা আমরা সারা বছর বলে যাই, ওইটা হান্সি ফ্লিক নিজেও বুঝছেন যে এইটা মানে আমার হাতে তো আর অপশন ছিল না। ইনফ্যাক্ট কানসেলো তো আপনার এসেছেন তার যে স্যালারি সেটা থেকে অনেক কম নেগোশিয়েট করে তিনি খেলতে চান বার্সেলোনা, এই জন্য তিনি এসেছেন। ওই জায়গাটাই সবচেয়ে বড় একটা মিসিং থেকে গেছে। আপনি হয়তো আপনার অ্যাটাকিং থার্ডে শুরুর দিকে ফেরান তোরেস যেই ফর্মে ছিলেন, লেভানডফস্কি না থাকায় ওই ফেরান তোরেসকে আমরা দেখছি গেল এক সপ্তাহে তিনি আবার সেই ধারটায় এসেছেন। লেভানডফস্কির সাথে কন্ট্রাক্ট মানে কোন অবস্থায় যাবে ওই জায়গায় বার্সেলোনার আসলে একটা মনে হয় নাম্বার 9 দরকার। যদি লেভানডফস্কির সাথে কন্ট্রাক্টটা রিনিউ না হয়, মিডফিল্ড নিয়ে আমার মনে হয় না বার্সেলোনা আসলে চিন্তা করার খুব বেশি কোনো বা খুব বেশি অপশন অ্যাড করার দরকার আছে অন্তত মিডফিল্ডে। মানে কাল যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দানি ওলমোকে দেওয়া হলো, দাঁড়ানোর ছবিটা তো দেখেছেন, কি বিমর্ষ এক ছবি। ওটা একটা মানে ছবি তোলার পরপর যেটা পোস্ট করার পরে বোঝা গেছে যে এটা একটা ট্রল, সেটা একটা মিমে পরিণত হবে। মানে কিছু করার নাই, আপনি ওই ম্যাচ জিতেছেন ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু আপনার দল তো পরের রাউন্ডে উঠতে পারে নাই। আবার আপনি ওই ম্যাচে একটা গোল মানে গোল্ডেন চান্স আপনি নষ্ট করেছেন। আপনি এই ম্যাচে আমার কাছে মনে হয় যে এই ম্যাচ শুধুমাত্র না, আমি বার্সাকে যে সিজনের শুরুতে বলছিলাম বার্সা আমার কাছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষেত্রে ফেভারিট, কিন্তু আমি সেটা নিউক্যাসলের ম্যাচের পরে আমি সেখান থেকে সরে এসেছিলাম তওবা করে যে না, এটা যদি ডিফেন্স ঠিক না হয় তাহলে এটা আর হবে না। এবং দিন শেষে তাই ঘটলো। আতলেতিকোর সঙ্গে 2 ম্যাচে ওই সমস্যায় তারা পড়লো। আমার মনে হয় বার্সেলোনা যদি আসলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়, আপনি বার্সার সেই সোনালি সেই সময় কোট আনকোট সোনালি সময়ের কথা যদি বলা হয়, মানে পুয়েল পিকে, মাসচেরানো পিকে পরে গিয়ে হয়তো অন্যরকম কিছু হয়েছেন, কিন্তু ওই লেভেলের সেন্টার ব্যাক না থাকলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এটা চারটিখানি কথা না। একটা লিডার দরকার, বার্সেলোনা একটা লিডার প্রাইম সেন্টার ব্যাক দরকার যেটা হয়তো তাদেরকে সাহায্য করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.